সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 30 নভেম্বর 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? এটা হচ্ছে 8ই আগস্ট 2024 তারিখে। 2 বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? এটা হবে রাশিয়া, যেটা এখানে অপশনে ছিল না। 3 ছিল বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? বাংলাদেশের সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়? 7 জন হচ্ছে বীর শ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, 175 জন হচ্ছে বীর বিক্রম আর 426 জন বীর প্রতীক। 5 বলছে ইজমির শহরটি কোথায়? এটা তুরস্কে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 9 কোনটি? আমরা জানি হচ্ছে আসাম, মিজোরাম, তারপরে আপনার হচ্ছে মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এগুলো ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের রাজ্য আর কি, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে রাজ্যগুলো আছে। বিহার হচ্ছে এটা না। 7 বলছে কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? তো এখানে যেটা 4টা আছে যে বিআরইবি, যেটা হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, এটা বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এটা বিদ্যুৎ বিতরণ করে। ডেসকো ঢাকায় বিদ্যুৎ বিতরণ করে। বিইআরসি এনার্জি রেগুলেটরি কমিশন, যেটা এটা হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, এরা বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত না। বাংলাদেশের জাতীয় খেলা কোনটা? এটা হবে হাডুডু। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়? এটা হচ্ছে আওরঙ্গজেবের সময়। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? পুরুষের বয়স হচ্ছে 21 বছর, নারীর হচ্ছে 18 বছর। 11 বলছে কোন উদ্ভিদে শ্বাসমূল আছে? সুন্দরবনের সুন্দরী উদ্ভিদে শ্বাসমূল আছে। তারপরে বলছে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? এটা হবে ভিটামিন ডি। এরপরে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হবে পক প্রণালী। এরপর 15 বলছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে 1974 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালে, রদ হয় 1911 সালে। তারপরে 17 হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। আমরা যদি সিরিয়ালি বলি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো হচ্ছে সূর্যের নিকটতম সিরিয়াল অনুসারে। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, বাক্যটি হচ্ছে কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। আষাঢ়ে বৃষ্টি নামে, বাক্যে আষাঢ়ের শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? যেহেতু আষাঢ় একটা ঋতু, তো সুতরাং এটা হচ্ছে আপনার সময়, সুতরাং এটা অধিকরণ কারক। আর আষাঢ় এ আছে, সুতরাং এটা হচ্ছে অধিকরণের সপ্তমী হবে। কোন বানানটি শুদ্ধ? এখানে বিভীষিকা বানান ছিল, বয় হসি, ভয় দীর্ঘি, মূর্ধন্য শয়সি, কয়াকার, বিভীষিকা। 21 বলছে সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদ হচ্ছে সমস্ত পদ, যেটা বাক্য ভাঙা হয় সেই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের মধ্যে যে পদগুলো থাকে সেগুলোকে বলা হয় সমস্যমান পদ। শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর বলছে আশা হত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা হবে আশা যোগ আহত, আশাহত। 24 বলছে যার 2 হাত সমান চলে, বাক্যের সংক্ষিপ্ত রূপ কোনটি? এটা হচ্ছে সব্যসাচী। 25 হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে শক্তি। কোন বানানটি শুদ্ধ? মনোহারিণী বানান। মনোহারিণী বানান হচ্ছে ম দন্ত নয় ওকার, হয় আকার, রয় হস্যি, মধ্যাহ্ন নয় দীর্ঘিকার, মনোহারিণী। 27 হচ্ছে আদালত কোন ভাষার শব্দ? এটা আরবি ভাষার শব্দ।
রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? যামিনী, রাত্রি, শর্বরী সবগুলোই রাত শব্দের সমার্থক, অর্থাৎ এগুলো হবে হচ্ছে সবগুলোই সঠিক। 29 বলছে গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। বাক্যটি মানে এই কবিতাটি কে বলেছেন? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? এটার অর্থ হচ্ছে হঠাৎ বিপদ হওয়া। তারপরে কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি সনেট। এরপরে 32 থেকে আমাদের হচ্ছে ইংরেজি ছিল। প্রথম বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, ডু ইউ নো দেম। তো এখানে যেহেতু এটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আরটা সামনে হবে, তারপরে দে, তারপরে নোন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, নোনের পরে টু বসে, সুতরাং নোন টু ইউ হবে। 33 বলছে আই প্রমিস আই ড্যাশ স্মোক এগেন, মানে সে প্রমিস করছে ভবিষ্যতে সে আর স্মোক করবে না, তাহলে এটা উইল নট, তাহলে উইল নটটা একসাথে আমরা ওন্ট লিখতে পারি। তারপরে হচ্ছে কোন বানানটি সঠিক? জুয়েলারি বানান। জুয়েলারি বানান হবে হচ্ছে আপনার JEWELLERY, জুয়েলারি। 35 বলছে আই নিড সাম ড্যাশ অ্যাডভাইস হবে। অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন, এটা প্লুরালের জন্য এস যুক্ত করার দরকার নেই, এটা ADVIC অ্যাডভাইস যে বানান সেটা হবে, মানে উপদেশ। আর অ্যাডভাইস যেটা এসি সেটা হচ্ছে কাউকে উপদেশ দেওয়া। 36 বলছে যে হুইচ ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা সঠিক? এটা হবে হচ্ছে ইটস 10:15, অর্থাৎ এখন 10:15 বাজে। 37 বলছে দুর্ঘটনাটি কখন ঘটেছিল, বাক্যটির ইংরেজি অনুবাদ কি হবে? যেহেতু এটা পাস্ট টেন্স, সুতরাং আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব, হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার। 38 হচ্ছে কোন বাক্যটি সঠিক? এখানে আমাদের পালসকে বুঝতে হবে, অর্থাৎ আই ফেল্ট হিজ পালস হবে, অর্থাৎ রোগীর পালসকে ফিল করতে হয়। এটা হচ্ছে আপনার কখনো মানে দেখা যায় না, বা এটা হচ্ছে খোঁজে পাওয়ার মতো না, এটা ফিল করতে হয় হাত দিয়ে। 39 বলছে সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং, এখানে আপনার মর্নিং যেহেতু আছে এটা পয়েন্ট অফ টাইম, সুতরাং সিন্স মর্নিং হবে। দ্য বয় রাইটস ওয়েল, এটা হচ্ছে কিভাবে লেখে? ভালো লেখে, তাহলে সুতরাং ওয়েলটা হবে হচ্ছে এখানে অ্যাডভার্ব। 41 বলছে দ্য ফ্রুট ইজ সুইট, ফ্রুট হচ্ছে আপনার সুইট টু টেস্ট হবে, মানে খেতে মিষ্টি। তারপর হচ্ছে সে সাঁতার কাটতে জানে না, বাক্যটির ইংরেজি অনুবাদ কি হবে? হি ডাজ নট নো হাউ টু সুইম। কোনো দক্ষতা না থাকলে সেটা হাউ টু হয়, দক্ষতা থাকলেও হয় না থাকলে হয়, মানে ইফিসিয়েন্সির ক্ষেত্রে হাউ টু বসাতে হয়। যেমন হি ডাজ নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, মানে সে জানে না কিভাবে সাইকেল চালাতে হয়। 43 বলছে ইট লুকস শি উইল স্টার্ট ক্রাইং, এটা দেখে মনে হচ্ছে সে কান্না শুরু করবে, এটা অ্যাজ ইফ হবে, তাহলে অ্যাজ ইফ সে মানে তাকে দেখে এমন মনে হচ্ছে সে কান্না শুরু করবে। তারপরে বলছে ডিস্ট্রিবিউট দিস পেন্স শরীফ অ্যান্ড সাবিনা, শরীফ এবং সাবিনার মধ্যে কলমগুলো ভাগ করে দিতে হবে, যেহেতু দুইজনের মধ্যে ভাগ করে দেবে তাহলে বিটুইন বসবে। 45 থেকে আমাদের গণিত ছিল, তাহলে আমরা গণিতগুলো একটু প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখি। আচ্ছা, প্রথম যে গণিতটা ছিল বলছে যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? তাহলে আপনার এটার আমরা যদি আয়তনটা আগে বের করব, হ্যাঁ, আয়তন হচ্ছে আপনার 3 গুণন 2 গুণন হচ্ছে 4, অর্থাৎ 3 4 12, 12 দোকানে 24 ঘন মিটার হচ্ছে আয়তন, 24 ঘন মিটার। তাহলে আমরা জানি 1 ঘন মিটারে 1000 লিটার পানি থাকে, 1 ঘন মিটার সমান সমান হচ্ছে আপনার 1000 লিটার, তাহলে 24 ঘন মিটারে হবে হচ্ছে 24,000 লিটার পানি হবে, তাহলে এইটা হবে হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াইয়ের মান কত? তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 12, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 2। তাহলে এই দুইটা যদি সমীকরণ আমরা যোগ করি, এটা কেটে দেই, তাহলে এটা হবে হচ্ছে 14, তার মানে এক্স এর মান হচ্ছে 7। এক্স এর মান যে কোনো সমীকরণে বসালে ওয়াই এর মান পেয়ে যাব 5, তাহলে এক্স ওয়াই সমান সমান হচ্ছে 5 7 35।
তাহলে 35 হবে হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে বলছে একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার। প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত? তাহলে 15টি গাছে 150 মিটার হওয়ার কথা 10 মিটার পর পর, কিন্তু প্রথমে একটা গাছ লাগানো হয়েছে, তার মানে 10 মিটার কম হবে, অর্থাৎ 140 মিটার হবে। আচ্ছা, এরপরে 48 বলছে 5 টাকার 10টি নোট। তাহলে 5টি 10 টাকার নোট, তাহলে হচ্ছে আপনার 50 টাকা। 10টি 20 টাকার নোট, তাহলে হচ্ছে 200 টাকা। আর 4টি 50 টাকার নোট, মানে আবার 200 টাকা। তাহলে মোট হলো আপনার কত টাকা? এখানে 450 টাকা। আর এখানে হচ্ছে 18টা 100 টাকার নোট। তাহলে 18টা 100 টাকার নোট হবে হচ্ছে 1800 টাকা, মানে 18টা হচ্ছে 100 টাকার নোট, তাহলে এটা হবে হচ্ছে 1800 টাকা। এখন বলছে যে কত অংশ এটা, তাহলে 450 টাকা ভাগ হচ্ছে 1800 টাকা, তার মানে উপরে হবে 1, নিচে হবে 4, মানে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে এটা। তারপরে আমরা চলে যাই 49-এ, বলছে 1 কোটিতে কত মিলিয়ন? 1 কোটি সমান সমান 10 মিলিয়ন। 50-এ বলছে যে 50 টাকায় 6টি দরে আপেল কিনে 50 টাকায় 5টি দরে আপেল বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে লাভ বা ক্ষতি একটা হবে, তো লাভ হবে বোঝাই যাচ্ছে। তাহলে এখানে 50 টাকায় যদি 6টা দরে কিনে আর 50 টাকায় আপনার 5টা দরে বিক্রি করছে, তাহলে একটার দাম হচ্ছে 10 টাকা, আর কিনেছে হচ্ছে 50 বাই হচ্ছে 6। তাহলে এখানে আপনার 6 যদি আমরা লসাগু করি, 60 থেকে 50, মানে 10 বাই 6 টাকা হবে, অর্থাৎ 5 বাই 3 টাকা হচ্ছে লাভ। এখন শতকরাটা কত হবে? শতকরা হবে 5 বাই 3, আর ক্রয় মূল্য হচ্ছে আমাদের 50 বাই 6, 50 বাই 6 গুণন 100 টাকা। তাহলে হচ্ছে এটা 5 বাই 3 গুণন হচ্ছে উপরে 6, নিচে হচ্ছে 50, গুণন হচ্ছে 100। তাহলে আপনার 50 দিয়ে এটা কেটে দিলে 2, এটা দিয়ে এটা কেটে দিলে হচ্ছে 2, তাহলে 20%, এটা হবে উত্তর। আচ্ছা, এরপরেরটাতে আসি। 51 বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত হবে 2:3, সংখ্যা দুইটি কত? তাহলে একটা সংখ্যা আমি ধরলাম 5x, আর একটা হচ্ছে আপনার 8x। উভয়ের সাথে যদি আপনি 2 যোগ করেন +2, তাহলে এটা হবে 2/3। তাহলে এখন আমরা যদি আর গুণ করি, তাহলে হচ্ছে আপনার এটা 8 দোকানে 16x মাইনাস 3 পাঁচা 15x, আর এটা হচ্ছে 3 দোকানে 6 থেকে 2 দোকানে 4 বাদ, তার মানে x এর মান হচ্ছে 2। তাহলে একটা হচ্ছে 5 গুণন 2 অর্থাৎ 10, আর একটা হচ্ছে 8 গুণন 2 অর্থাৎ হচ্ছে 16, তাহলে এইটা হবে। আচ্ছা, এরপরে একটা গুণ ছিল, বলছে যে 0.2, 0.02, 0.002, এটা। তাহলে এখানে 2 দোকানে 4, 4 দোকানে 8, এখানে 3 ঘর, 2 5 ঘর, 6 ঘর আগে যাবে, তাহলে একটা তো হলো 8, তাহলে আরও 5টা শূন্য হবে, 2 3 4 5, এখানে একটা দশমিক হবে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে ত্রিভুজের একটা কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটা কত হবে? কি হবে? তার মানে ত্রিভুজের আপনার একটা কোণ যদি অপর দুইটা কোণের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি, আর এই দুইটা যোগ করলে হয় 90 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এরপরে বলছে 5024, 35808, 30149, 984, 24, 39812 আর 8,72,119 যোগ করতে হবে। এই যোগ আমি করলাম না, এটা কখনো পরীক্ষাতে আসবেও না, আপনারা এটা এমনিতেই মানে বাচ্চাদের যোগ আর কি। এরপরে বলছে একটা প্রতিষ্ঠানে আপনার 32 জন মহিলা আর ওই অফিসে পুরুষ মহিলা কর্মীর অনুপাত 9:16, তাহলে আপনার হচ্ছে পুরুষ কর্মী কতজন, মানে কত শতাংশ? তাহলে এখানে আমরা আগে পুরুষ বের করে নিই কতজন আছে। পুরুষ আছে আপনার হচ্ছে 32 জন মহিলা, মহিলাদের অনুপাত হচ্ছে 16, গুণন হচ্ছে 9 হচ্ছে পুরুষের অনুপাত, তাহলে 18 জন হবে হচ্ছে আপনার পুরুষ। তাহলে এখন শতকরা হিসাব করলে আমরা 18 জন পুরুষ আর মোট কয়জন? 32 জন মহিলা 18 জন পুরুষ, মানে মোট 50 জন। তাহলে 50 জনের মধ্যে 18 জন গুণন হচ্ছে 100,
তাহলে এটা দিয়ে কেটে দিলে আপনার 2 অর্থাৎ 36% হচ্ছে পুরুষ আছে। আচ্ছা, এরপরে 56 বলছে পিতামাতার বয়সের গড় হচ্ছে 45, আর হচ্ছে আপনার পিতা মাতা পুত্রের গড় হচ্ছে 36, পুত্রের কত? তাহলে এখানে আপনার পিতা যোগ মাতা যোগ পুত্র তিনজন মিলে হচ্ছে গড় হচ্ছে 36, মানে 36কে 3 দিয়ে গুণ করলে 108 হবে, তার মানে 108 বছর। আর আপনার পিতা আর হচ্ছে মাতা এই দুইজনের গড় হচ্ছে 45, মানে দুইজনকে 45 দিয়ে গুণ করলে 45 দোকানে 90, তাহলে বাদ বাকি যেটা থাকে 18 বছর, এইটা হচ্ছে আপনার পুত্রের বয়স। তাহলে এটা হচ্ছে আমাদের পুত্র। আচ্ছা, এরপরে 57 বলছে একটি বর্গক্ষেত্রের বর্গের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গক্ষেত্র যদি আপনার এক বাহু যদি 8 ফুট হয়, তাহলে তার কর্ণটা হবে হচ্ছে আপনার 8√2। এখন এইটার পরে যদি একটা বর্গক্ষেত্র আঁকানো যায়, সেইটার ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। তা আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যেটা বাহু থাকে তার উপরে স্কোয়ার দিলেই হয়। তাহলে এটা 8 8 64 আর রুট উঠে গেলে 2, তার মানে 128 বর্গ ফুট। 128 বর্গ ফুট হবে হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এরপরে আসি, বলছে 78 ডিগ্রি কোণের সম্পূরক কত? 78 ডিগ্রি কোণ আপনার হচ্ছে 180 মিলতে হবে, তাহলে বাদ বাকি হবে 102। তারপর একটা বিয়োগ ছিল, এটা আমি করলাম না, এটা আপনারা করে নেবেন। তারপরে 60-এ আসি, বলছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের আপনার হচ্ছে একটা জ্যা হচ্ছে এবি, একটা জ্যা, এই এবি জ্যায়ের আপনার হচ্ছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, আর এটার ব্যাসার্ধটা হচ্ছে 13। তো এখানে লম্ব টানলে জ্যাটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে যদি আমরা সি লিখি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি আপনার অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বিসি স্কয়ার সমান সমান হচ্ছে 13 স্কয়ার থেকে 5 স্কয়ার বাদ দিলে হবে। তাহলে বিসির মানটা হচ্ছে 169 থেকে 25 বাদ দিলে 144, তার মানে বিসির মান হচ্ছে 12। তাহলে বিসির মান যদি 12 হয় এই পাশে, তাহলে এই পাশেও 12, 12 12 24 হবে। এই ছিল আজকের প্রশ্ন সমাধান। বন্ধুরা, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।